আসসালামু আলাইকুম। আজকে আমরা পর্যায় সারণী অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা খুব সহজেই শিখব। এর জন্য আমাদের সঠিকভাবে যেটা জানতে হবে ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাস যদি সঠিকভাবে করতে পারি তাহলে মাত্র 3টা রুলসের সাহায্যেই আমরা যে কোনো মৌলের অবস্থান খুব সহজেই নির্ণয় করতে পারবো। আমরা প্রথম রুলসে আসি। তো প্রথম মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। যদি ইলেকট্রন বিন্যাস করা যায় তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2। আমরা ম্যাগনেসিয়াম পর্যায় সারণীতে কোথায় অবস্থিত, মানে তার অবস্থানটা আমরা এখানে নির্ণয় করব। অবস্থান নির্ণয় হচ্ছে একটা কথা হচ্ছে ম্যাগনেসিয়ামের পর্যায় নাম্বার কত এবং ম্যাগনেসিয়াম কত নাম্বার গ্রুপে অবস্থিত। আমরা এখানে সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা যেটা পাবো, সবচেয়ে বেশি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n, মানে এনের মান সবচেয়ে বড় কত 3। তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে অবস্থিত, পর্যায় নাম্বার 3। তাহলে এটা শুধু এই মৌলের ক্ষেত্রে না, পর্যায় সারণীতে যতগুলা মৌল আছে সবগুলোর ইলেকট্রন বিন্যাস করার পর সবচেয়ে বেশি বড় কোয়ান্টাম সংখ্যা যেটা পাবো, মানে সবচেয়ে বেশি বড় যে কক্ষপথের নাম্বার পাবো সেটাই হবে তার পর্যায় নাম্বার। এখানে সবচেয়ে বেশি বড় কক্ষপথ হচ্ছে 3, তার মানে পর্যায় 3। ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে অবস্থিত। এখন আমরা আসি ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের যদি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে, এই মৌলটির ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা মানে 2টা ইলেকট্রন কোথায় প্রবেশ করছে, s অরবিটালে প্রবেশ করছে। তার মানে s অরবিটালে প্রবেশ করার ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার কত 2। তাহলে আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের পর্যায় 3 আর হচ্ছে গ্রুপ নাম্বার হচ্ছে 2। তাহলে ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থিত। এভাবে আমরা s অরবিটালের যে কোনো মৌলের অবস্থান খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে s অরবিটালে কোনগুলো, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করবে তারাই s অরবিটালের মৌল, এবং তাদের পর্যায় একই রুলসে বারবার আমরা তাদের মানে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবো। যেমন আমরা যদি আরেকটা দেখি, তাহলে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। এর যদি ইলেকট্রন বিন্যাস করা যায় 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s on। তাহলে এই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করছে, s অরবিটালে প্রবেশ করছে, এবং একটি মাত্র ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করছে। তাহলে আমি পর্যায় নির্ণয়ের কথা কি বললাম, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বড় যে কোয়ান্টাম সংখ্যা পাবো বা সবচেয়ে বড় যে আমরা মানে কক্ষপথের নাম্বার পাবো সেটাই হবে তার পর্যায় নাম্বার। তাই এখানে সবচেয়ে বড় কক্ষপথ কোনটা, 4। তার মানে পটাশিয়ামটা 4 নম্বর পর্যায়ে অবস্থিত। কত নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে। এবং সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে, s অরবিটালে প্রবেশ করছে। কয়টি ইলেকট্রন প্রবেশ করছে, একটি। তাহলে এই একই হবে তার হচ্ছে গ্রুপ নাম্বার। তাহলে আমরা বলতে পারি পটাশিয়াম মৌলটি 4 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে অবস্থিত। এখন আমরা আসি দ্বিতীয় রুলসে। দ্বিতীয় রুলস হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি পি অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে, তাইলে আমরা দেখি কোন মৌলের ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে। তাহলে আমরা যদি একদম ছোট থেকে নেই তাহলে অক্সিজেন নিতে পারি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করা যায় 1s2 2s2 2p4। তাহলে এখানে আমরা দেখি এখানে সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা কত বা সবচেয়ে বড় কক্ষপথ কত, সবচেয়ে বড় কক্ষপথ হচ্ছে 2। তার মানে অক্সিজেন মৌলটা 2 নম্বর পর্যায়ে অবস্থিত, পর্যায় নাম্বার 2। তাহলে এর গ্রুপ নাম্বার কত হবে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে ওই পি অরবিটালের মোট ইলেকট্রন এবং এস অরবিটালের মোট ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি, যোগ করে কত পাবো, 2 যোগ কত 4, কারণ এস অরবিটালে ইলেকট্রন আছে 2টা, পি অরবিটালে আছে 4টা। তাইলে এইভাবে টোটাল আসবে কত 6। এই 6-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে ওই মৌলটার আমরা গ্রুপ নাম্বার খুব সহজে বের করতে পারবো। তাহলে অক্সিজেনের গ্রুপ নাম্বার কত 16, পর্যায় নাম্বার 2। তার মানে অক্সিজেন মৌলটি 2 নম্বর পর্যায়ের 16 নম্বর গ্রুপে অবস্থিত। এভাবে আমরা
যে কোনো পি অরবিটালের যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে তার আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি। যেমন আমরা যদি আসি সালফার, তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 আর হচ্ছে 3p। সালফারের সবার আগে আমি এখানে যেটা লিখি নাই, সালফারের হচ্ছে পারমাণবিক সংখ্যা 16, তাইলে এখানে পিতে আসবে কত 4। আচ্ছা এখন আমরা দেখি যে এখানে সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা বা সবচেয়ে বড় মানে কক্ষপথ নাম্বার কত 3, এটাও 3 এইটাও 3, তার মানে এখানে সবচেয়ে বড় কক্ষপথ নাম্বার কত 3, তার মানে এটা হচ্ছে তার কি নাম্বার পর্যায় নাম্বার। তাইলে সালফার 3 নম্বর পর্যায়ে অবস্থিত। কয় নম্বর পর্যায়ে 3 নম্বর। এবং সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করেছে? অরবিটাল নাম্বার হচ্ছে পি, পিতে প্রবেশ করেছে, মানে সাব অরবিটাল বলা যায়। তাহলে পিতে প্রবেশ করছে, পিতে কয়টা ইলেকট্রন আছে? 4টা। তার আগে ইলেকট্রন আছে কয়টা? এসে 2টা, তার সাথে যোগ হবে কত 10, তার মানে সালফারের পর্যায় গ্রুপ নাম্বার কত 16। তার মানে আমরা সহজেই বলতে পারি যে কোনো মৌলের ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে তার আগে এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা যোগ পি অরবিটালে যে কয়টা হবে তার সাথে যোগ কত 10, তাহলে আমরা কি নির্ণয় করতে পারবো? এটা হচ্ছে গ্রুপ নির্ণয় করতে পারবো। তাহলে সালফার মৌলটা কত নাম্বার পর্যায়ে আছে? 3 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপে আছে। তাহলে রুলস নাম্বার 2 চলে গেল। আর একটি মাত্র রুলস আছে, তাহলে আমরা পর্যায় সারণীর যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো। আমরা যদি স্ক্যান্ডিয়ামের কথা বলি, তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 21। তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস করা যায় 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর এখানে 3d থাকে 4s আছে, 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে 2 আর 3d তে যাবে হচ্ছে একটি ইলেকট্রন। এখানে আহ্ব নীতি অ্যাপ্লাই হবে। আহ্ব নীতি কি বলছে? আহ্ব একটি জার্মান শব্দ যার অর্থ বিল্ড আপ করা, অর্থাৎ ছোট থেকে বিল্ড আপ করা, মানে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তি স্তরগুলো পূর্ণ করে তারপরে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে। এখানে 3pর পরে নিম্ন শক্তি স্তর হচ্ছে 4s, এই কারণে 3d আগে পূর্ণ না করে 4s এ গেছে। 4s এ 2টা ইলেকট্রন প্রবেশ করার পরে স্ক্যান্ডিয়ামের যেহেতু ইলেকট্রন সংখ্যা 21, একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে, সেই ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে। আচ্ছা সেইটাও এখানে বিষয় না, এখানে আমরা দেখব যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলো ডি অরবিটালে প্রবেশ করবে, এই মৌলের ইলেকট্রনগুলো ডি অরবিটালে প্রবেশ করছে। এর আগে কিন্তু আমরা যে 4টা ইলেকট্রন বিন্যাস করেছি একটাতেও কিন্তু ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে নাই, কিন্তু এই মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে প্রবেশ করেছে। যখন এই ডি অরবিটালে কোনো মৌলের ইলেকট্রন প্রবেশ করবে তখন হচ্ছে আমরা যখন পর্যায় নির্ণয় করবো, পর্যায় নির্ণয়ের রুলস সবগুলোর ক্ষেত্রেই একই সেম। তাইলে এখানে পর্যায়গত সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা কত? 1 2 3 4, তার মানে সবচেয়ে বড় কত 4। এই 4ই হচ্ছে ওই মৌলের কি নাম্বার? পর্যায় নাম্বার। তার মানে স্ক্যান্ডিয়াম হচ্ছে পর্যায় নাম্বার 4-এ অবস্থিত, পর্যায় সারণীর 4 নাম্বার পর্যায়ে অবস্থিত। এখন আসি গ্রুপ নির্ণয়। মানে আমি সহজভাবে যেটা বলতেছি, পর্যায় নির্ণয় সবগুলো মৌলের ক্ষেত্রেই সেম, রুলস একই, সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা যেটা হবে সেটাই পর্যায়, শুধু পার্থক্যটা আসে গ্রুপ নির্ণয়ে। এখন ডি অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন গ্রুপ নির্ণয়ের রুলস হচ্ছে ডি প্লাস এস, মানে সর্বশেষ কক্ষপথের আগে যে ডি অরবিটাল থাকবে, ডি অরবিটালের যে ইলেকট্রন থাকবে এবং এস অরবিটালের যে ইলেকট্রন থাকবে, এদের যখন আমরা যোগফল করব বা সমষ্টি করব, সমষ্টি করে যা পাবো তাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। এখানে ডি অরবিটালে ইলেকট্রন আছে একটি এবং এস অরবিটালে আছে 2টি, তাহলে টোটাল আসে কত 3। এই 3ই হচ্ছে এই স্ক্যান্ডিয়ামের হচ্ছে গ্রুপ নাম্বার। তাইলে স্ক্যান্ডিয়াম 4 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এফি, ঠিক আছে। আচ্ছা আমরা এফি না করে আমরা ক্রোমিয়াম করি, এখানে আরেকটা জিনিস এটা দেখানো হবে। ক্রোমিয়াম হচ্ছে 24 ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 3d 4s2। আচ্ছা স্বাভাবিক নিয়মে এখানে 4s2 হওয়ার কথা, আর 3d তে হচ্ছে এখানে 20টা হয়েছে আর 3d তে 4 হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা ভুল।
এই ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s on আর 3d 5। এইটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম হওয়ার কারণটা আমি এখানে বলে দিচ্ছি। আমরা কি জানি আহ্বাও নীতি অনুযায়ী? আহ্বাও নীতি অনুযায়ী আমরা এইটাই জানি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে মানে ইলেকট্রনগুলা ক্রমান্বয়ে নিম্ন শক্তি স্তরগুলো পূর্ণ করবে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে। আমরা যদি শক্তি স্তরের ক্রম দেখি তাইলে 3pর পরে উচ্চ শক্তি স্তর হচ্ছে 4s এবং 3d হচ্ছে তার চেয়ে উচ্চ শক্তি স্তর। তার মানে আহ্বাও নীতি অনুযায়ী 3pর পরে একদম 4s আগে পূর্ণ করবে, তারপর 3d-তে আসার কথা, ঠিক আছে। আর ডি অরবিটালের সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 5। 4s এস এ কত? এস এ হচ্ছে 2, ঠিক আছে। তাইলে এখানে তো 3pর পরে হচ্ছে 4s এ যাওয়ার কথা, 4s এ 2টা ইলেকট্রন আগে পূর্ণ করার কথা। এখানে 2টা ইলেকট্রন না দিয়ে একটা দিল আর বাকি একটা ইলেকট্রন হচ্ছে 3d-তে দিল। এটা কেন দিল? আমরা জানি প্রত্যেক মৌলই তার জীবন দশায় জীবন দশা বলতে প্রত্যেক মৌলে তার ইলেকট্রন বিন্যাসে হচ্ছে সুস্থিতি লাভ করতে চায়। সুস্থিতি লাভ করতে চায় কেন? কারণ তারা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে চায়। তাইলে আমরা ডি অরবিটালে জানি ডি অরবিটালে ইলেকট্রন কয়টা প্রবেশ করে? ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে হচ্ছে 10টা, ঠিক আছে। তার মানে এখানে ডিতে তো 10টা ইলেকট্রন দেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ আমাদের এখানে ইলেকট্রনই শর্ট আছে। তাইলে 5টা দিলে কি হয়? কোনো মৌল যখন পূর্ণ হয় তাইলে সে অধিকতর সুস্থিতিশীল লাভ করে। তাহলে আমরা এখানে 3pর পরে হচ্ছে 4s এ যাওয়ার কথা, কিন্তু 4s এ পূর্ণ হওয়ার কথা। যেহেতু 3pর পরে উচ্চ শক্তি স্তর হচ্ছে 4s, 4s এর পরে উচ্চ শক্তি স্তর আবার 3d, তাইলে এখানে 4sটা আগে পূর্ণ হওয়ার কথা আহ্বাও নীতি অনুযায়ী, কিন্তু এখানে পূর্ণ না হয়ে এখানে একটা ইলেকট্রন দিল আর বাকি একটা কোথায় দিল? 3d-তে দিল। তো দেওয়ার কারণে 3d 4 না হয়ে 3d 5 হইল। এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। তোমাদের বই এরকম 2টা ইলেকট্রন বিন্যাস আছে, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। তাইলে এখানে 3dর জায়গায় 5 হইলে কেন? 4-এর জায়গায় 5 হইলে কেন? বা একটা ইলেকট্রন 4s থেকে নিয়ে 3d-তে দিল কেন? আমরা জানি কোনো মৌল যদি পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, তার ইলেকট্রন বিন্যাসে যদি পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, তাহলে মৌলটা অধিকতর সুস্থিতিশীলতা লাভ করে, অর্থাৎ অনেকটাই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। আর প্রত্যেক মৌলের এম এইটাই। তাহলে এখানে যেহেতু 3d-তে 10টা ইলেকট্রন প্রবেশ করার কথা, তার অর্ধেক কত? তার অর্ধেক হচ্ছে 5। এই কারণে 4d-র পরিবর্তে এখানে একটা ইলেকট্রন বেশি দেওয়া হয়েছে, কারণ এই মৌলটাকে হচ্ছে সুস্থিতিশীলতা লাভ করানোর জন্য, ঠিক আছে। এই কারণে 4-এর পরিবর্তে এখানে 5 দেওয়া হয়েছে। আচ্ছা, এটা বড় কথা না, তোমরা এই ইলেকট্রন বিন্যাসটা মনে রাখবা, পরীক্ষায় আসার খুব বেশি চান্স আছে। এইটা না ক্রোমিয়াম, দুইটাই সেম। আচ্ছা, এখন আমরা এই মৌলটারই হচ্ছে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবো। পর্যায় নির্ণয়ের রুলস কি? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বড় যে কক্ষপথ নাম্বার বা কোয়ান্টাম নাম্বার থাকবে, সেটাই হচ্ছে তার পর্যায়। তাহলে এখানে সবচেয়ে বড় কত? 4, তার মানে পর্যায় 4। আর গ্রুপ কত হবে? গ্রুপের রুলস কি বলছিলাম? যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটাল থাকে, তাহলে ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এবং তার পরবর্তীতে যে এস অরবিটাল থাকবে, এই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা গ্রুপ পাবো। তাহলে গ্রুপ, তাহলে ডি প্লাস কত? এস। তাহলে ডিতে কত আছে? ডিতে আছে 5 আর এসে আছে 1। তাহলে এই মৌলটার গ্রুপ নাম্বার কত? 6। এইভাবে আমরা যে কোনো মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবো। পর্যায় সারণী 118টা মৌলেরই নির্ণয় করা সম্ভব। তাহলে তোমরা এই 3টা রুলস মনে রাখবা। 3টা রুলস মনে রাখলে তোমরা যে কোনো মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবা। তোমাদের এই পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। আর একটু সাবস্ক্রাইব করে তারপরে লাইক দিয়ে পাশে থেকে সাহায্য করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।